স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি জানাত সাথী। সংবিধানে ৭১-এর সাথে ২৪-এর অভ্যুত্থানকে এক কাতারে রাখার যে সুপারিশ করেছে ঐকমত্য কমিশন তার বিরোধিতা করেছে বিএনপি। পাশাপাশি সংবিধানের মূলনীতি পরিবর্তনেও আপত্তি দলটির। নির্বাচন সংস্কার কমিশনের প্রতিবেদনের বেশিরভাগের বিরোধিতা করেছে বিএনপি। ঐকমত্য কমিশনের কাছে সংস্কারের সুপারিশ জমা দিয়ে গণমাধ্যমে এই মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে রবিবার দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে ৫টি সংস্কার কমিশনের প্রতিবেদনের ওপরে দলটি তাদের মতামত জমা দিয়েছে। জাতীয় সংসদের এলটি হলে বিএনপির এই সংস্কারের সুপারিশ গ্রহণ করেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। পরে গণমাধ্যমকে সালাউদ্দিন আহমেদ প্রস্তাবনার আংশিক তুলে ধরেন। বলেন, সংবিধানে ৭১-এর সাথে ২৪-এর অভ্যুত্থানকে এক কাতারে রাখার যে সুপারিশ করা হয়েছে তার পক্ষে নয় বিএনপি। সংবিধানের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং একটি প্রথম পৃষ্ঠার অংশ হচ্ছে প্রস্তাবনা, প্রিয়াম্বল নামে আমরা যেটাকে চিনি। সেটা পুরোপুরি পরিবর্তনের বা সংশোধনের একটা প্রস্তাব আছে, অনেকটা রিরাইটিংয়ের মতো, যেখানে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সাথে ২০২৪-এর গণ অভ্যুত্থানকে এক কাতারে নিয়ে আসা হয়েছে, যেটা সমুচিত বলে আমরা মনে করি না। সালাউদ্দিন আহমেদ জানান, সংবিধান সংস্কার প্রস্তাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বদলে নাগরিকতন্ত্র চায় না বিএনপি। পিপলস রিপাবলিক অব বাংলাদেশ ইংরেজিতে কি থাকবে, কিন্তু বাংলার মধ্যে ওনারা নাগরিকতন্ত্র এবং জনগণতান্ত্রিক বাংলাদেশ লিখতে চান। সেটার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। বাংলাদেশের মানুষ সেটা মেনে নিয়েছে রাষ্ট্রের নাম। গণপরিষদ ভোট আয়োজনের প্রস্তাবে সমালোচনা করে সালাউদ্দিন আহমেদ প্রশ্ন তোলেন, রাষ্ট্র কি নতুন হয়েছে? বলেন, এদেশ গণতন্ত্রের চরিত্র হারিয়েছে, তাই সংবিধান সংশোধন দরকার। গণপরিষদ ভোট নয়, বরং জাতীয় নির্বাচন প্রয়োজন। নির্বাচন কমিশনের ক্ষমতাকে খর্ব করার জন্য এই সংস্কার কমিশন কিছু রিপোর্ট দিয়েছে, প্রতিবেদন দিয়েছে, যেগুলো আমরা মনে করি নির্বাচন কমিশনের স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ। এছাড়া দুদক সংস্কারে ২০টি সুপারিশে ১১, জনপ্রশাসনের ২৬টির মধ্যে ১৩টি, এছাড়া বিচার বিভাগের বেশিরভাগ সুপারিশে সম্মতি জানিয়েছে বিএনপি। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনে নিজেদের প্রস্তাব জমা দিল জাতীয় নাগরিক পার্টি। এতে তারা সবার আগে গণপরিষদ নির্বাচনের সুপারিশ করেছে। দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজের কাছে এই প্রস্তাব হস্তান্তর করা হয়। সংগঠনটির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষারের নেতৃত্বে প্রতিনিধি দল এই প্রস্তাব জমা দেয়। পরে গণমাধ্যমের কাছে তুষার বলেন, দেশ নতুন করে স্বাধীন না হলে যে নতুন সংবিধান লেখা যাবে না এমনটা মনে করেন না তারা। দলটির দাবি, মুক্তিযুদ্ধের বিরুদ্ধের বর্তমান সংবিধান বাতিল করতে হবে। আমরা বলেছি যে গণপরিষদের মাধ্যমে কারা গণপরিষদে যাবে? জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই গণপরিষদে যাবে। অর্থাৎ আগামী সরকারকে সিদ্ধান্ত নিতে হবে জাতীয় রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে যে আগামী নির্বাচনটা গণপরিষদ নির্বাচন হবে। অর্থাৎ যারা নির্বাচনের মধ্যে দিয়ে বিজয়ী হবে, জনগণ যাদেরকে ভোট দেবে, তারা গণপরিষদ সদস্য হিসেবে সংসদে, যেটাই বলি মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সেখানে তারা যাবে। সংস্কারের মতো বড় কাজ আলাপ আলোচনার মাধ্যমে করা দরকার বলে মন্তব্য করেছেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। রবিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সংস্কার প্রতিবেদন জমা দেওয়ার পর এসব কথা বলেন তিনি। রুহিন হোসেন প্রিন্স বলেন, সংস্কারের কাজে জনগণকে সম্পৃক্ত করতে হবে। ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন দরকার, তারপর নির্বাচিত প্রতিনিধিরা বাকি সংস্কারগুলো করবে। এ সময় সংবিধান নতুন করে লেখার বিপক্ষে মত দেন সিপিবির এই নেতা। আপনাদের উদ্দেশ্য যেটা আছে, কিন্তু যেভাবে এটাকে বিবৃত করতে চান সেইটা আসলে ভুল বোঝাবুঝি হবে, সংস্কারকে ক্ষতিগ্রস্ত করবে। আমরা মনে করি সংস্কারের কাজ এইটাকে আলাপ আলোচনার মধ্য দিয়েই সমাধান করা দরকার। জুলাই আন্দোলনে ঢাকার আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলার তদন্ত শেষ হয়েছে, এমনটা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। রবিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বলেন, জুলাই আগস্টে আশুলিয়ায় হত্যার পর ৬ মরদেহ পোড়ানোর ঘটনার মামলার সার্বিক তদন্ত পূর্ণাঙ্গভাবে শেষ হয়েছে। জুলাই গণহত্যা নিয়ে এটি প্রথম কোনো মামলা যেটির তদন্ত শেষ হলো। ঈদের পর আরও কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। বলেন, তদন্ত প্রতিবেদন চূড়ান্ত হওয়ার পর প্রসিকিউশন তা যাচাই বাছাই করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের জন্য উপস্থাপন করবে। হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন, হাজার হাজার মানুষ আহত হয়েছেন,
এর সাথে হাজার হাজার আসামি সম্পৃক্ত। সে কারণে এই মামলাগুলোর তদন্ত সাধারণ মামলার মতো নয়। দ্রুততম সময়ের মধ্যে আমাদের তদন্ত সংস্থা এই জুলাই আগস্টের যে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ সেটার তদন্ত শেষ করে আমাদের কাছে রিপোর্ট দেবেন। ক্ষমতাচ্যুত হওয়ার আগে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে শক্তিশালী বিক্ষোভ সম্পর্কে জানলেও এই বিষয়ে হস্তক্ষেপ করেনি ভারত, কারণ শেখ হাসিনার উপর তাদের যথেষ্ট প্রভাব ছিল না। তাকে শুধু পরামর্শ দেওয়ার অবস্থানে ছিল দেশটি। শনিবার দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় পরামর্শ কমিটিকে এমন ইঙ্গিত দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দেশটির গণমাধ্যম দ্য হিন্দু কোনো সূত্র উল্লেখ না করে প্রতিবেদনে এসব তথ্য দিয়েছে। গণমাধ্যমটি জানায়, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বাইরের শক্তির ভূমিকার কথা উল্লেখ করেন জয়শঙ্কর। বলেন, চীন শত্রু নয়, প্রতিদ্বন্দ্বী। এছাড়া মিয়ানমারের গৃহযুদ্ধও নিয়ে ভারতের প্রস্তুতির বিষয়েও আলোচনা হয়। সেই সাথে সার্ককে বাতিল করা হয়নি, তা স্থগিত আছে বলেও মন্তব্য করেন জয়শঙ্কর। এতে দক্ষিণ এশীয় জোটটির পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তিনি। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত গাড়ি চালক মালিককে 13 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। দুদকের আইনজীবী বলছেন, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই রায় দেয় আদালত। তবে আইনগতভাবে এই রায় সঠিক হয়নি বলে দাবি আসামি পক্ষের আইনজীবীর। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে যেসব দুর্নীতির ঘটনায় দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছিল, তার মধ্যে অন্যতম স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালিকের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগ। সবশেষ দুর্নীতির অভিযোগে 2019 সালে মালিকের বিরুদ্ধে মামলা করে দুদক। পরে 2022 সালে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় সংস্থাটি। এরপর চার্জ গঠন করে শুরু হয় আনুষ্ঠানিক বিচার। এ মামলা যুক্তিতর্কের শুনানি শেষে আজ ঢাকার বিশেষ জজ 6-এর বিচারক জাকারিয়া হোসেনের আদালত দুদক আইনের 2টি ধারায় মালিককে 13 বছরের কারাদণ্ড দেয়। তার বিরুদ্ধে 1,50,00,000 টাকা রাষ্ট্রীয় জরিমানা করেছে, যেটা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। তবে আইনগতভাবে এই রায় সঠিক হয়নি বলে দাবি আসামি পক্ষের আইনজীবীর। আপনি 16-17 কর বর্ষে উনি রোজগার যেটা করেছে সেটাকে দিয়ে বিচার করে বিচার শেষ করে দিচ্ছেন, বলছেন তার জ্ঞাত বহির্ভূত সম্পদ রয়ে গেছে। তাহলে গভর্নমেন্টের এমপ্লয়ি 82 থেকে 16 সাল পর্যন্ত উনি কি গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন না? ওনার টাকা গলে গেছে কোথায়? আমরা নিশ্চয়ই উচ্চ আদালতে যাব, কিন্তু এই জাজমেন্টে আমরা স্যাটিসফাইড হওয়ার কোনো কারণ আমি দেখি না। আগামী 16 এপ্রিল মালিক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অপর একটি মামলার রায় ঘোষণা করবে একই আদালত। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।